সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে মুখ ফিরিয়ে নিল বিএনপি। বাংলাদেশের রাজনীতিতে অনেক নাটক আমরা দেখছি, কিন্তু এমন দৃশ্য যেখানে একটি দল সংসদ সদস্য হিসেবে শপথ নিচ্ছে অথচ একই সাথে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে অস্বীকার করছে, যে অঙ্গীকার করেই ক্ষমতার আসনে চেপে বসেছে, ক্ষমতা পাবার ঘণ্টা না ফুরোতেই নিজেকে প্রত্যাহার। এটা নিছক রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটা এক বিস্ফোরক বার্তা। প্রশ্ন একটাই, বিএনপি কি শুরুতেই জুলাইয়ের জনরায়কে বৃদ্ধাঙ্গুলি দেখালো, নাকি এটি এক হিসাবী রাজনৈতিক চাল? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর যখন গণভোটে হ্যাঁ জয়ী হলো, তখন রাষ্ট্রপতির জারি করা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 অনুযায়ী পরিষদ গঠনের পথ খুলে যায়। আদেশ স্পষ্ট, নির্বাচিত সংসদ সদস্যরা একই সাথে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও কাজ করবেন, কোরাম 60 জন। কিন্তু শপথের দিন সকালে নাটকীয় দৃশ্য, সাদা আর নীল দুটি আলাদা ফর্ম হাতে দাঁড়িয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ ঘোষণা করলেন যে তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন, কিন্তু সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন না। তাদের যুক্তি কি? সংবিধানে এই পরিষদের শপথের বিধান নেই, তৃতীয় তফসিলে সংশোধন ছাড়া শপথ সাংবিধানিক হবে না। এই ব্যাখ্যা আইনি? হ্যাঁ, অনেকটা তাই, কিন্তু রাজনৈতিকভাবে বিস্ফোরক। কারণ একই সময়ে জামায়াত এনসিপির 77 জন সদস্য 2 শপথই নিলেন, অর্থাৎ কোরাম পূরণ হয়ে গেছে। চাইলে তারা পরিষদ আহ্বান করে সংবিধান সংশোধনের কাজ শুরু করতে পারেন। এখানেই তৈরি হয়েছে সবচেয়ে বড় প্রশ্ন, বাংলাদেশ কি এখন দ্বৈত সাংবিধানিক পথে হাঁটছে? সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জিল মোর্শেদ সরাসরি বলেছেন যে আদেশ অনুযায়ী 60 জন থাকলেই পরিষদ কাজ করতে পারে, তাহলে 77 জন চাইলে নিজেদের মতো সংবিধান বানাতে পারেন। অন্যদিকে সংবিধান বিশেষজ্ঞ স্বাধীন মালিক বলছেন, যদি গণভোটের ফলাফলেই জুলাই আদেশ কার্যকর হয়ে যায়, তাহলে আলাদা পরিষদের প্রয়োজন কি? এইদিকে গণভোটকে বাতিল করার জন্য হাইকোর্টে রিট করা হয়েছে, অর্থাৎ প্রয়োজনীয়তা আছে, অর্থাৎ আইন নিজেই নিজের সঙ্গে সংঘাতে। রাজনৈতিক প্রতিক্রিয়া তা ছিল আরও তীব্র। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ফেসবুকে লিখলেন, গণভোটের জনরায়কে প্রথম দিনেই বৃদ্ধাঙ্গুলি। জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ প্রশ্ন তুললেন, দুটি শপথ না নিলে সংসদে গিয়ে লাভ কি? অর্থাৎ বিএনপির এই সিদ্ধান্ত শুধু আইনি বিতর্ক নয়, জোট রাজনীতির ভেতরেও ফাটল ধরিয়েছে। এখন বড় প্রশ্ন, বিএনপি কি ভয় পেয়েছে? হ্যাঁ, পাবারই কথা। তাদের ভয় সংবিধান সংস্কারের মাধ্যমে ক্ষমতার কাঠামো বদলে যেতে পারে। ভয় সংখ্যাগরিষ্ঠ না থাকলে পরিষদের সিদ্ধান্তে তারা নিয়ন্ত্রণ হারাতে পারে। ভয় জুলাই সনদের ব্যাখ্যা অন্যরা নিজেদের মতো করে ব্যবহার করতে পারে। তবে বিএনপির অবস্থানও একেবারে অযৌক্তিক নয়। তারা বলছে, সংবিধানেই যদি পরিষদের বিধান না থাকে, তাহলে শপথ কিভাবে? আগে সংসদে আইন আনুন, সংশোধন করুন, তারপর পরিষদ। এটি মূলত একটি সাংবিধানিক প্রক্রিয়ার প্রশ্ন। কিন্তু রাজনীতি প্রক্রিয়ার চেয়ে দ্রুত চলে, কারণ জনগণের প্রত্যাশা ছিল জুলাইয়ের যে গণভোট, তার মাধ্যমে বড় সংস্কার আসবে। অনেকেই ভেবেছিলেন ক্ষমতায় এসে বিএনপি দ্রুত সংস্কার প্রক্রিয়া শুরু করবে, কিন্তু প্রথম দিনেই না। এখন দৃশ্যপট আরও জটিল হয়েছে হাইকোর্টের রিটের কারণে। গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। যদি আদালত স্থগিতাদেশ দেন, তাহলে পুরো প্রক্রিয়া ঝুলে যাবে। এদিকে সাংবিধানিক বাস্তবতা বলছে, রাষ্ট্রপতির অধ্যাদেশ সংসদে 30 দিনের মধ্যে অনুমোদন না হলে তা বাতিল হয়ে যায়। তাহলে কি বিএনপি সংসদে জুলাই আদেশ তুলবে, নাকি সংসদীয় পথে নিজস্ব সংস্কার বিল আনবে? মঞ্জিল মোর্শেদের ভাষায়, সংসদে বিল এনে সংবিধান সংশোধন করাই সাংবিধানিক পথ, অন্যথা অস্থিতিশীলতা তৈরি হতে পারে। এখানেই মূল নাটক। কারণ যদি জামায়াত এনসিপি নিজেদের পরিষদ আহ্বান করে, আলাদা সিদ্ধান্ত নেয়, আর বিএনপি সংসদীয় পথে আলাদা বিল আনে, তাহলে দেশে কার্যত 2 রাজনৈতিক কেন্দ্র তৈরি হবে। এটি কেবল আইনগত প্রশ্ন নয়, এটি ক্ষমতার প্রশ্ন। আর বাংলাদেশের ইতিহাস বলে, ক্ষমতার প্রশ্ন কখনো শান্ত থাকে না। এখনো পরিস্থিতি বিস্ফোরিত হয়নি, কিন্তু বারুদের গন্ধ আছে। বিএনপি বলছে তারা সংবিধান মেনেই চলবে। সমালোচকরা বলছেন এটি জুলাইয়ের প্রত্যাশার সঙ্গে বেইমানি। বাস্তবতা হলো, এই সিদ্ধান্ত দিয়ে বিএনপি একদিকে আইনি নিরাপত্তা নিয়েছে, অন্যদিকে রাজনৈতিক ঝুঁকি বাড়িয়েছে। কারণ জনমনে প্রশ্ন উঠেছে, জুলাই সনদের প্রতি আস্থা ছিল কি, নাকি ক্ষমতায় এসে কৌশল বদলেছে? অবশেষে দাঁড়িয়ে আছে একটি মৌলিক প্রশ্ন, বাংলাদেশ কি সাংবিধানিক পুনর্গঠনের পথে, নাকি নতুন রাজনৈতিক সংঘাতের দিকে? এই সিদ্ধান্ত হয়তো ইতিহাসে একটি ছোট্ট অনুচ্ছেদ হবে, অথবা এটি হয়ে উঠতে পারে নতুন অধ্যায়ের সূচনা। কারণ রাজনীতিতে কখনো কখনো শপথের শব্দের চেয়েও বেশি শক্তিশালী হয়
শপথ না নেয়ার সিদ্ধান্ত। আর এই সিদ্ধান্তই এখন বাংলাদেশের রাজনীতিকে ঠেলে দিয়েছে এক অনিশ্চিত, উত্তেজনাপূর্ণ, অজানা ভবিষ্যতের দিকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গতকাল মানে 18 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমাদের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে একটি চিঠি লিখেছেন। সেই চিঠিতে কি লেখা হয়েছে? ট্রাম্প যখন আমাদের সরকার প্রধানকে অভিনন্দন জানান, সেটা তো আমাদের জন্য খুব আনন্দের খবর যে ওনারা এত বড় দেশ, বিশ্বের সবচেয়ে বড় দেশ, সারা দুনিয়াকে দাপিয়ে বেড়াচ্ছেন, হ্যাঁ, সারা দুনিয়াকে দৌড়িয়ে বেড়াচ্ছেন, একে হুমকি দেন, তারে হুমকি দেন। সেই দেশের প্রধান ব্যক্তি আমাদের প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন। এটা কি আমাদের জন্য আনন্দের নাকি উদ্বেগের? একটু কথা বলি। বিষয়টা হয়েছে কি, আপনারা জানেন যে ডক্টর ইউনূসের গভর্নমেন্ট যাওয়ার আগে, মানে বিদায় নেওয়ার আগে তড়িঘড়ি করে, মানে এত তড়িঘড়ি, এটা আর মানে এটা চিন্তার বাইরে, তড়িঘড়ি করে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা বাণিজ্য চুক্তি করেছে। কি সেই চুক্তির ভেতরে কি আছে, কি শর্ত আছে, তারা আমাদের কাছ থেকে কত পার্সেন্ট শুল্ক নেবে এবং শুল্ক যা তারা যে কমাবে, কমানোর বিনিময়ে আমাদের কি কি জিনিস, তাদের কোন কোন জিনিস আমাদের এখানে বিনা শুল্কে ঢোকাতে হবে, অথবা তাদের সঙ্গে আমাদের কি কি ক্রয় চুক্তি হয়েছে, মানে আমরা কি কি তাদের কাছ থেকে কিনবো বলে অঙ্গীকার করেছি, কোন দামে কিনবো বলে অঙ্গীকার করেছি, এর কিছুই আমরা কেউ জানি না। তো এই চুক্তিটা আসলে কোথায় নিয়ে ঠেকাবে আমাদের, এটা মানে নিয়ে কোনো আলোচনাও হয়নি। এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যিনি অভিনন্দন জানিয়েছেন, সেই অভিনন্দনের ভাষাটা শুনলে আপনি বুঝবেন তাদের মূল লক্ষ্য ছিল চুক্তিটা। দেখুন উনি কি বলেছেন। উনি লিখেছেন চিঠিতে যে যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে আমি আপনার ঐতিহাসিক নির্বাচনে জয়ের জন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনার সফল মেয়াদ কামনা করছি। সফল মেয়াদ, আচ্ছা, একজন লোক নির্বাচিত হবে, ওনার সফল মেয়াদ আপনাকে কামনা করতে হবে কেন? উনি তো পূর্ণ মেয়াদে থাকবেন, আবার কামনা করতে হচ্ছে কেন? তার মানে এখানে একটা কিন্তু আছে যে আমি সফল মেয়াদ কামনা না করলে আপনি থাকতে পারবেন না, একটা হুমকি আছে। শুনেন আর কি বলেছেন উনি লিখেছেন, আমাদের দুই দেশের অংশীদারত্ব পারস্পরিক শ্রদ্ধা এবং একটি মুক্ত ও অবাধ ইন্দো প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার অভিন্ন স্বার্থের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। মানে একটা মুক্ত এবং অবাধ ইন্দো প্যাসিফিক অঞ্চল গড়ে তুলতে হবে। মানে এই যে ভারত এবং চীন, এই এশিয়া প্যাসিফিক এরিয়াতে এখানে যে আপনার যে একটা সামুদ্রিক পথ আছে, হ্যাঁ, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, এই জায়গাটাতে, তো এইটা নিয়ে ওনার খুব আগ্রহ। তো এটা নিয়ে অনেকদিন ধরে আগ্রহ অনেকেরই, ভারতের সঙ্গে, চীনের সঙ্গে, ওনাদের সঙ্গে, তাইওয়ানের সঙ্গে অনেকদিন ধরে একটা ঝামেলা চলছে। তো ওই জায়গায় আমরা যেন তাদেরকে হেল্প করি। আমরা কীভাবে হেল্প করবো? আমরা হেল্প করতে পারি যে আমাদের টেকনাফ, আমাদের সেন্ট মার্টিন, এগুলো যাতে তারা এখানে থাকতে পারে, ঘাঁটি করতে পারে, এগুলির মাধ্যমে। দেখেন এইগুলি নিয়েই কিন্তু আলোচনাটা হচ্ছে, অনেক দিন ধরে হচ্ছে। যা হোক, তারপরে উনি কি লিখছেন, যেখানে শক্তিশালী ও সার্বভৌম জাতিগুলো সমৃদ্ধি লাভ করতে পারে। উনি আরেকটা জায়গায় লিখেছেন, এটি হলো সবচেয়ে ইম্পর্টেন্ট আলাপ, যে মেয়াদ শুরুর এই সময়ে আমি আশা করি আমাদের পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে বাণিজ্যিক সম্পর্কের গতি ধরে রাখতে আপনি আমাকে সহায়তা করবেন। এই চুক্তি আমাদের উভয় দেশের কৃষক ও শ্রমিকদের জন্য কল্যাণকর। তার মানে যে চুক্তিটা করা হয়েছে সেই চুক্তিটা বাস্তবায়নে তারেক রহমান সাহেব ওনাকে সহায়তা করবেন। মানে চুক্তি বাস্তবায়নে লাভটা ওনারই হবে, ওনাকে, আমাদেরকে হেল্প করতে হবে, আমাদের দেশকে। এই হলো গিয়ে তার চিঠির ভাষা। কেন এই চুক্তিটা করা হয়েছিল ওই সময় তড়িঘড়ি করে, এটা নিয়ে অনেক কথা হয়েছে, কিন্তু যে এই চুক্তিগুলো তারা এমনভাবে করছিল যে বলতে পারতো, কিন্তু ডক্টর ইউনূস বলতে পারতো না যে আমাদের যাওয়ার সময় হয়েছে, আমরা এখন চুক্তি করব না, নতুন সরকার আসবে তারা চুক্তি করবে, তারা জানবে তারা কীভাবে দেশ পরিচালনা করবে। কিন্তু তা না, ওনারা অতি দ্রুততার সঙ্গে এই চুক্তিটা করেছেন। এবং বলা হয়ে থাকে, এই কথা সত্য মিথ্যা আমরা হয়তো পরবর্তী সময় বুঝতে পারবো, বলা হয়ে থাকে এই যে ইউনূস সরকারের প্রতিনিধি হিসাবে ডক্টর খলিলুর রহমানকে গুরুত্বপূর্ণ পদে, মানে পররাষ্ট্রমন্ত্রীদের আইনে বসানো হয়েছে, সেটা এই চুক্তিটার কারণেই, যে বাণিজ্য চুক্তি বাস্তবায়নের জন্য, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভালো রাখার জন্য, অথবা যুক্তরাষ্ট্রের কাছে যে যে জিনিস, যে যে দাসখত দিয়ে আসা হয়েছিল সেটাকে যেন অক্ষরে অক্ষরে মানে পালন করা যায়, এই জন্যই ওনাকে সকল সমালোচনাকে উপেক্ষা করে ওনাকে পররাষ্ট্রমন্ত্রী বানানো হয়েছে। এরকম কথা আলোচনা হচ্ছে, কিন্তু সত্য মিথ্যা আমি বলতে পারবো না। আমিও দর্শকদের বলছি, আপনাদেরকে সত্য মনে করবেন না, সত্য না হোক এটি আমরা চাই, কিন্তু এই আলোচনাগুলো যখন উঠছে তখন আমরা কিভাবে এটাকে উপেক্ষা করব?
দেখুন আরেকটা কথা, মানে আসলে আমি মাঝে মাঝে ভাবি যে ডক্টর ইউনূস লোকটা আছে না, এই ভদ্রলোক আমাদের দেশের এই 1.5 বছরে এত ক্ষতি করে দিয়ে গেছেন, এত ক্ষতি যার কোনো সীমা হয় না। একটা গণ আন্দোলন, যে আন্দোলন থেকে আমরা অনেক কিছু পেতে পারতাম, সেটা কিন্তু ধ্বংস করে দিয়ে গেছেন। স্টুডেন্টদেরকে ক্ষমতার লোভ দেখিয়ে তাদেরকে মন্ত্রী বানিয়ে স্টুডেন্ট অবস্থায় তাদেরকে মানে আপনার নানা রকম অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে লিপ্ত করে দিয়ে গেছেন। তাদেরকে যে পলিটিক্যাল পার্টি বানিয়েছেন, তাদেরকে আবার ক্ষমতা শেয়ার দেওয়ার চেষ্টা করেছেন, উনি নিজে ভূমিকা রেখেছেন, এগুলি করেছেন। আর বিপরীত দিকে দেশটাকে গরিব বানিয়ে দিয়ে গেছেন। কত লোক যে বেকার হয়েছে ওনার সময়, 400 থেকে 450 গার্মেন্ট ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে এই ডক্টর ইউনূসের সময়। ওনাকে বলা হয় উনি নাকি দারিদ্রকে জাদুঘরে পাঠাবেন। উনি কিন্তু মানে অনেকদিন ধরে ওটা মটো উনি বলে আসছেন যে আমি দারিদ্রকে জাদুঘরে পাঠাবো। জাদুঘরে কি পাঠাবো? ওনার আমলে, এই ওনার এই 1.5 বছরে এই দেশে নতুন করে আরো 30 লাখ লোক বেকার হয়েছে। এই ডক্টর ইউনূস সেটা করে দিয়ে গেছেন। এবং অর্থনীতির বিভিন্ন প্যারামিটারে আপনি যদি দেখেন আপনার মাথা খারাপ হয়ে যাবে যে সরকারি বিনিয়োগ গত 10 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। এবার মানে সরকার তো কিছু বিনিয়োগ করে বিভিন্ন খাতে, সবচেয়ে নিম্ন, গত 10 বছরে এত নিম্ন পর্যায়ে কখনো বিনিয়োগ ছিল না। নট অনলি দ্যাট, খেলাপিরি নিয়ে আমরা কথা বলি, সারা দুনিয়াতে এত খেলাপিরি আর কোথাও না যেটা ওনার সময় হয়েছে। এই 2025 সালে যে 30শে সেপ্টেম্বর পর্যন্ত গত বছরের, এটা তো প্রান্তিক ধরে ধরে হিসাব করে, এই প্রান্তিকে আমাদের এখানে খেলাপি ঋণের পরিমাণ হলো এই সময় 6,44,515 কোটি টাকা। 6,44,000 কোটি টাকা, ভাবেন একবার আপনি, এত টাকা কি খেলাপি ঋণ। মানে লোকজন, এই ব্যবসায়ীরা টাকাটা ব্যাংক থেকে নিয়েছে, নিয়ে আর ফেরত দিচ্ছে না। ওনারা দায়িত্ব নেওয়ার পরে সেটা কিন্তু কমে নাই, সেটা আরও বাড়ছে। আরেকটা বিষয় আপনারা যা জানবেন যে এই আমলেই বৈদেশিক ঋণের কিন্তু পরিমাণ বেড়েছে। আমাদের সারা দুনিয়ার কাছে আমাদের ঋণের পরিমাণ আগের তুলনায় অনেক বেড়েছে। এবং দেখা যাচ্ছে যে এই সরকারের ঘাড়ে, যে নতুন সরকার আসছে তাদের ঘাড়ে এখন ঋণের বোঝা, ঋণের পরিমাণ কত জানেন? ঋণের পরিমাণ হলো 23 লাখ কোটি টাকা। মানে সরকারের কাছে বিভিন্ন জনের পাওনা 23 লাখ কোটি টাকা। সরকার কোথায় ঋণ শোধ করবে? এই ঋণ উনি বাড়িয়ে গেছেন কিন্তু। এবং এই সময় এই সরকারের এই 1.5 বছরে উনি আরো বিদেশি ঋণ নিচ্ছে 13,000 কোটি টাকার। মানে মোটামুটি এই দেশটাকে মানে একদম মানে দারিদ্র্যের একদম সর্বনিম্ন অবস্থানে নামিয়ে ডক্টর ইউনূস চলে গেছেন। আইন শৃঙ্খলা যে ব্যবস্থা ছিল সেটাকে একদম ভেঙে দিয়ে গেছেন। মবের সংস্কৃতি চালু করেছেন উনি দেশে, কিছু হলে মব লেলিয়ে দেওয়া হয়। আর ওনার কিছু চাটুকার ছিল, এই চাটুকাররা সারাক্ষণ বলতো যে ডক্টর ইউনূস মহান, উনি অনেক কিছু করেছেন, অনেক কিছু, মানে কি যে বলতো কি যে না বলতো এর কোনো হিসাব নিকাশ নেই। এবং সেই ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখার জন্যই এখন ওনারই লোক খলিল সাহেব এখানে আছেন কিনা আমি এটা বলতে পারবো না, তবে আমি এটা বলতে পারবো যে বর্তমান সরকার তারেক রহমানের নেতৃত্বে যে বিএনপি সরকার আছে, তাদের আগামী দিনে সরকার চালাতে ডক্টর ইউনূস যা অপকর্মগুলি করে গেছেন সেগুলোর মানে আপনার বোঝা বহন করতে মোটামুটি কষ্টই হবে। এবং যুক্তরাষ্ট্রের এই যে ঋণ, এটা কিন্তু কেবল অভিনন্দন জানানো না, ট্রাম্প কিন্তু একটা তাগাদাও দিয়েছেন যে এটা বাস্তবায়ন করতে হবে তাড়াতাড়ি। এবং হয়তো খলিল সাহেব বলবেন হ্যাঁ ইমিডিয়েট বাস্তবায়ন করতে হবে, না হলে ওনারা গোসা হবেন, ওনারা ঝামেলা করবেন, আপনার ক্ষমতা নড়ে যেতে পারে, এরকম নানা কথাই হতে পারে এখন। কিন্তু উনি যাই করুন, যদি উনি এটাও বাস্তবায়ন করেন এবং সে সময় সব শর্ত মেনে নেন, ওনাদের মতো করে চলেন, তাহলে সার্বভৌমত্বটা কোথায় থাকবে? তারেক রহমানের নির্বাচনী স্লোগান কি ছিল? যে সবার আগে বাংলাদেশ। সবার আগে বাংলাদেশ থাকবে তো? প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই।